আজকে আমরা স্টার্ট করব সিকোয়েন্স ডায়াগ্রাম। সো এটা হচ্ছে ওয়ান অফ দা ইম্পর্টেন্ট ডায়াগ্রামস। আমরা যা যা দেখেছি যা যা দেখবো এই কোর্সে। তো দেখি সিকোয়েন্স ডায়াগ্রাম অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে আগে আমরা একটু কথা বলবো। তারপর হচ্ছে ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় বা কিভাবে আমরা কাজ করব সেখানে হচ্ছে চলে যাব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতে পাচ্ছি যে দের আর থ্রি টাইপস অফ ইন্টারাকশন ডায়াগ্রাম। ঠিক আছে, ইন্টারাকশন ডায়াগ্রাম মানে বুঝতেই পারছো যে নিশ্চয়ই এখানে কি হবে। ইন্টারাকশন ডায়াগ্রাম কি করে? ইন্টারাকশন ডায়াগ্রাম আমাদের কিছু সিস্টেমের যে পার্টস গুলো আছে সেই পার্টস গুলো একটা আরেকটার সাথে কিভাবে ইন্টারাক্ট করে সেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ইন্টারাকশন ডায়াগ্রাম গুলো। এখন ইন্টারাকশন ডায়াগ্রাম কয়টা টাইপের হয়? তিনটা টাইপের হতে পারে। একটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম, হচ্ছে কমিউনিকেশন ডায়াগ্রাম, একটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। তো কমিউনিকেশন ডায়াগ্রাম আর টাইমিং ডায়াগ্রামটা হচ্ছে আমাদের এই কোর্সে নাই। আমরা করবো হচ্ছে শুধুমাত্র এখান থেকে সিকোয়েন্স ডায়াগ্রাম। তাহলে এই যে তিনটা ডায়াগ্রাম আছে এর মধ্যে সিকোয়েন্স ডায়াগ্রামটা কেন করছি, কারণ হচ্ছে এটা বোথ ডেভেলপার অ্যান্ড রিডার সবাই হচ্ছে এটা প্রিফার করে ফর দেয়ার সিম্পলিসিটি। ঠিক আছে, সো এই তিনটা ডায়াগ্রামের মধ্যে সিম্পলেস্ট হচ্ছে আমাদের এই সিকোয়েন্স ডায়াগ্রামটা। তো সিকোয়েন্স ডায়াগ্রামটা কি তাহলে আমরা যদি একটু ওভারভিউ দিতে চাই, যে এটা কমনলি কারা ইউজ করে, কমনলি ইউজড বাই ডেভেলপার্স। এবং সিকোয়েন্স ডায়াগ্রাম যেটা শো করবে, যেহেতু বলেছিলাম যে ইন্টারাকশনের একটা ব্যাপার আছে, সো মডেল দ্য ইন্টারাকশন বিটুইন অবজেক্টস ইন এ সিঙ্গেল ইউজ কেস। অর্থাৎ আমরা এখানে দেখবো যে আমরা বিভিন্ন অবজেক্ট নিয়ে কথা বলবো এবং একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে ইন্টারাক্ট করবে, মেসেজ পাঠাবে, মেসেজের রিপ্লাই নিবে, এইসব নিয়ে হচ্ছে আমাদের কি হবে, একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে সিস্টেমের মধ্যে যেগুলো আছে যে অবজেক্ট গুলো সেগুলো একটা আরেকটার সাথে ইন্টারাক্ট করবে। তাহলে তারা আরো কি ইলাস্ট্রেট করতে পারে যে হাউ দ্য ডিফারেন্ট পার্টস অফ এ সিস্টেম interact with each other to carry out a function and the order in which the interaction occur when a particular use case is executed. এবং নট অনলি এরা শুধু যারা এদের সাথে ইন্টারাক্ট করবে একটা পার্টের সাথে আরেকটা পার্ট, সাথে কি করবে, সাথে হচ্ছে এদের ইন্টারাকশনের যে অর্ডারটাও হচ্ছে ওরা সিকোয়েন্স ডায়াগ্রামে শো করবে যে কোন অর্ডারে এরা ইন্টারাক্ট করতে যাচ্ছে, কোন অর্ডারে হচ্ছে এরা মেসেজ পাসিং করছে, সবকিছু হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। সো সিকোয়েন্স ডায়াগ্রাম তাহলে কি করবে, শোস হাউ ডিফারেন্ট পার্টস অফ দ্য সিস্টেম ওয়ার্ক ইন সিকোয়েন্স। সো বুঝতেই পারছো যে এখানে কোন সিকোয়েন্সে বা কোন অর্ডারে আমাদের ইন্টারাকশন গুলো হবে সেটা কিন্তু আমাদের এখানে মেক শিওর করতে হবে টু গেট সামথিং ডান। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমাদের কি ছিল? অ্যাক্টিভিটি ডায়াগ্রামে ছিল ওভারঅল ফ্লোটা, যে কোন কাজের পর কোন কাজ হবে, কোন অ্যাক্টিভিটির পর কোন অ্যাক্টিভিটি হবে এটা। আর সিকোয়েন্স ডায়াগ্রামে আমরা অর্ডারের কথা বলছি বা সিকোয়েন্সের কথা বলছি, কিন্তু সেটা কি, সেটা হচ্ছে যে একটা সিস্টেমের একটা পার্ট আরেকটা পার্টের সাথে কিভাবে ইন্টারাক্ট করছে সেই অর্ডার বা সেই সিকোয়েন্সটা নিয়ে হচ্ছে আমরা কি করব, সিকোয়েন্স ডায়াগ্রামে কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। So sequence diagrams are commonly used in software development to illustrate the behavior of a system or to help developers design and understand complex design. So এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা সব ডায়াগ্রামের ক্ষেত্রেই বলে আসছি, যে খুব কমন একটা পয়েন্ট যে আমাদের যেই ডায়াগ্রামে ড্র করি না কেন, এই যে হেল্প হেল্প ডেভেলপার্স ডিজাইন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স সিস্টেম বা কমপ্লেক্স ডিজাইন, তো এইগুলোকে আন্ডারস্ট্যান্ড করার জন্য হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ডায়াগ্রাম গুলো ড্র করি, সেটা যেই ডায়াগ্রামই হোক, কমপ্লেক্স সিস্টেমটাকে যাতে আমরা সিম্পল ভাবে বুঝতে পারি সেই জন্য হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এগুলো ইউজ করে থাকি। এবং নট অনলি আমরা শুধুমাত্র এখানে কি করব, শুধুমাত্র সিম্পল ইন্টারাকশন নিয়ে কাজ করব সেটা না, আমরা সিম্পল কমপ্লেক্স সব ধরনের ইন্টারাকশন নিয়ে হচ্ছে আমরা সিকোয়েন্স ডায়াগ্রামে কাজ করব। এবং তাদের মধ্যে অবজেক্ট গুলোর মধ্যে আহ কোনটা হচ্ছে, যেটাই সিম্পল হোক বা কমপ্লেক্স হোক, সবগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব। এবং এই এই জিনিসটাই আমাদের কি করবে, সফটওয়্যার আর্কিটেক্ট ডিজাইনার বা ডেভেলপারদের হচ্ছে হেল্প করে থাকে। ঠিক আছে, তাহলে আমি যদি একটু সিম্পলি আরো চিন্তা করি আমরা, যে সিকোয়েন্স ডায়াগ্রামটাকে আমরা যদি আরো সহজ কথায় বলতে চাই তাহলে কি হবে, তাহলে হচ্ছে এটা একটা ইউএমএল ডায়াগ্রাম। যেহেতু আমরা কি বলেছি, আমরা শুরু থেকে বলে আসছি যে আমাদের অনেক ইউএমএল ডায়াগ্রাম আছে। সেটা কি, সেটা হচ্ছে আমরা বেশ কিছু ক্লাসিফিকেশন দেখেছিলাম যে কি কি ইউএমএল ডায়াগ্রাম থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, সিকোয়েন্স ডায়াগ্রাম ইজ আ টাইপ অফ ইউএমএল ডায়াগ্রাম used to show how object
interact with each other in a particular scenario over time। ঠিক আছে, কিভাবে একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করছে অবজেক্ট গুলো, সেটাই হচ্ছে আমরা দেখবো। তাহলে এটা কিসে ফোকাস করবে, এখানে এই যে একটু আগে বললাম যে ফোকাস করবে আর কে কে থাকবে, এখানে অবজেক্ট থাকবে বা পার্টিসিপেন্ট থাকবে, যে যাদের মধ্যে ইন্টারাকশন গুলো হবে। এরপর মেসেজ এক্সচেঞ্জ করে হচ্ছে, যেহেতু এদের মধ্যে ইন্টারাকশন হয়, তার মানে মেসেজ এক্সচেঞ্জ যেগুলো হবে সেগুলো হচ্ছে আমরা সেগুলোর উপরেও ফোকাস করব। এবং অর্ডার অর সিকোয়েন্স অফ ইন্টারাকশন, যে কোন অর্ডারে অ্যাকচুয়ালি ইন্টারাকশন গুলো হচ্ছে বা কোন সিকোয়েন্সে ইন্টারাকশন গুলো হচ্ছে, সেটাও হচ্ছে আমরা ফোকাস করব। সেই তিনটা জিনিস হচ্ছে আমাদের এখানে ফোকাস করতে হবে। ঠিক আছে, তার মানে সিকোয়েন্স ডায়াগ্রামে দেখবো যে আমরা কে কার সাথে কিভাবে কথা বলছে একটা প্রসেসের মধ্যে, সেটা আমরা মেক শিওর করবো। তাহলে একটা এভরিডে অ্যানালজি যদি আমরা চিন্তা করি, যে আমরা রেস্টুরেন্টে গেছি, ঠিক আছে, ধরো আমি হচ্ছে কাস্টমার, কাস্টমার কি করলাম, রেস্টুরেন্টে যে একটা ফুড অর্ডার করলাম। ওকে, এরপর কি করলো, তাহলে ওয়েটার কি করবে, ওয়েটার হচ্ছে অর্ডারটা নিবে। তারপর ওয়েটার কি করবে, সেই অর্ডারটা নিয়ে কিচেনে যাবে। কিচেনে যাওয়ার পর সেই অর্ডারটা কিচেন কি করবে, প্রিপেয়ার করবে। তারপর ওয়েটার সেই অর্ডারটা নিয়ে এসে কাস্টমারের কাছে ডেলিভার করবে। সো এই যে আমি কি করলাম, এখানে একটা ইন্টারাকশন হলো, আমি যে কাস্টমার ছিলাম এবং আমার সাথে ওয়েটারের ইন্টারাকশন হলো, ওয়েটারের সাথে কিচেনের ইন্টারাকশন হলো। এই যে পুরো একটা কি হলো, মানে ইন্টারাকশনের একটা সিকোয়েন্স গেল, যে একটা কাজের পর আরেকটা কাজ হতে হবে। সো সিকোয়েন্স ডায়াগ্রাম হচ্ছে ভিজুয়ালি এই কমিউনিকেশন গুলাকে শো করবে। ঠিক আছে, কমিউনিকেশন সিকোয়েন্স গুলা এই পার্টিসিপেন্ট গুলার মধ্যে। তাহলে আমি এখন যে সিনারিওটা বললাম, যে কাস্টমার ফুড অর্ডার করলো, তারপরে হচ্ছে ওয়েটার সেই অর্ডারটা নিল, নিয়ে হচ্ছে কিচেনে গেল, আবার হচ্ছে কাস্টমারের কাছে ফুড ডেলিভারি করলো। তাহলে এখানে পার্টিসিপেন্ট কারা কারা আছে, পার্টিসিপেন্ট আছে হচ্ছে কাস্টমার, তারপর হচ্ছে ওয়েটার, আর হচ্ছে কিচেন। আর মেসেজ কি কি হতে পারে, যে প্রথমে আমি কি করেছিলাম, যে কাস্টমার ফুড অর্ডার করেছিল, তাহলে মেসেজ হতে পারে প্রথমটা অর্ডার ফুড। তারপর হচ্ছে কি ওয়েটার তারপরে কি করলো, সেই অর্ডারটা নিয়ে কিচেনে দিল আর কি, সেন্ড করলো। সো এটা হতে পারে কি মেসেজ, সেন্ড অর্ডার। তারপর কিচেন হচ্ছে ফুডটা প্রিপেয়ার করছে, সো এটা এইভাবে হতে পারে যে মেসেজ হচ্ছে প্রিপেয়ার ফুড, এবং ওয়েটার ফাইনালি কাস্টমারের কাছে ফুডটা ডেলিভার করলো, সো এটা আমরা বলতে পারি ডেলিভার ফুড। তো এই জিনিসগুলোই আমরা টাইম লাইন সহ হচ্ছে আমরা শো করব। ওকে, এখন অন্যান্য ডায়াগ্রামে আমাদের যেরকম অনেক অনেক নোটেশন থাকে, সেম ভাবে আমাদের সিকোয়েন্স ডায়াগ্রামেও বেশ কিছু নোটেশন আছে। সেই নোটেশন গুলা হচ্ছে আমরা শিখবো। ফার্স্ট অফ অল আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম, যেখানে আমরা একটু ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করব, তারপরে হচ্ছে নোটেশনে চলে যাব। ঠিক আছে, তাহলে এখানে সিকোয়েন্স ডায়াগ্রামের নোটেশনে দেখো, আমরা পুরো কাজটা করেছি একটা বক্সের মধ্যে বা ফ্রেমের মধ্যে, যেটা আমরা জানি অ্যাকচুয়ালি যে সবকিছু আমরা একটা ফ্রেমের মধ্যে কাজ করি। এবং কিসের কাজ করছি সেটা হচ্ছে এখানে আমরা এই যে কর্নারে হচ্ছে লিখে দিয়েছি। ঠিক আছে, এখানে আমাদের যে কাজটা হচ্ছে, যে আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম অফ মেকিং অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, একজন পেশেন্ট সে অ্যাপয়েন্টমেন্ট মেক করতে যাচ্ছে, তার উপর যে সিকোয়েন্স ডায়াগ্রামটা আছে সেটা হচ্ছে আমরা ড্র করছি। তাহলে এখানে কি আছে দেখো, এখানে আমরা দুইটা অ্যাক্টরকে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ পেশেন্ট, একটা হচ্ছে এ রিসেপশনিস্ট। এবং এখানে কি আছে, এখানে একদম শার্প রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমরা কি লিখবো, আমরা হচ্ছে অবজেক্ট গুলো লিখবো। ঠিক আছে, শার্প রেক্ট্যাঙ্গেল, এখানে কিন্তু রাউন্ডেড কর্নার না, এটা আমাদের মেক শিওর করতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে শার্প কর্নার রেক্ট্যাঙ্গেল। তারপরে হচ্ছে এখানে কি আছে, পেশেন্ট, এখানে আছে আনপেইড বিল, এটা একটা অবজেক্ট। কোন ক্লাসের অবজেক্ট, আনপেইড বিল ক্লাসের অবজেক্ট। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ক্লাসের একটা অবজেক্ট। ঠিক আছে, তার মানে এগুলো এই রেক্ট্যাঙ্গেল গুলো যেটা, এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট। তো অবজেক্ট কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, আমরা মাঝখানে হচ্ছে যেই ক্লাসের অবজেক্ট সেই ক্লাসটার নাম লিখবো, তার আগে হচ্ছে কলম দিব। ঠিক আছে, নিচে একটা আন্ডারলাইন করলে ভালো, আন্ডারলাইন করে দিব। এখন এখানে যেটা করতে হচ্ছে, তুমি যদি চাও যে অবজেক্টের নামটা সহ লিখতে পারো, যেমন এই পেশেন্ট ক্লাসের অবজেক্ট হচ্ছে এ পেশেন্ট। ঠিক আছে, তাহলে এখানে কি করব, তাহলে আমরা অবজেক্টটা লিখবো, তারপর হচ্ছে একটা কোলন দিব, এরপর কোন ক্লাসের অবজেক্ট সেই ক্লাসটার নাম হচ্ছে লিখবো। তো এই হচ্ছে আমাদের ওভারঅল কি, মানে একটা অবজেক্ট কিভাবে লিখতে পারি। আর যদি আমরা কোনো অবজেক্টের নাম লিখতে না চাই, তখন কোলন দিয়ে শুধুমাত্র ক্লাসের নামটা লিখে দিব। ঠিক আছে, সো এইভাবে করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখানে দেখো দুটো অ্যাক্টর আছে, একটা হচ্ছে পেশেন্ট, একটা হচ্ছে রিসেপশনিস্ট। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই যে লম্বা যে লাইনগুলো দেখতে পাচ্ছি, এগুলাকে বলবো আমরা লাইফ লাইন।
ঠিক আছে, লাইফলাইন মানে কি বুঝি আমরা, মানে লাইফলাইন শব্দটা শুনে আমাদের কি মনে হচ্ছে? লাইফলাইন ম্যাম, কতক্ষণ অ্যাক্টিভিটিটা বা কাজটা চলবে সেটার সম্পূর্ণ টাইম। মানে কতক্ষণ, মানে মনে করো কি, মানে বেঁচে আছে কতক্ষণ, ঠিক আছে, সহজ কথা যদি বলতে চাই যে কতক্ষণ আছে বা কতক্ষণ কাজ করবে, ঠিক আছে। তো এটাকে আমরা বলছি লাইফ লাইন। তাহলে এই যে ডটেড লাইন যেগুলো আছে সেগুলোকে আমরা বলছি লাইফ লাইন। এবং এটা কিভাবে করা হচ্ছে, প্রত্যেকটা অবজেক্ট বা প্রত্যেকটা অ্যাক্টর যতগুলো আছে সবগুলোর নিচ থেকে হচ্ছে এই যেরকম ডটেড লাইন হচ্ছে আমরা ড্র করছি, ঠিক আছে, এটাকে বলছি আমরা লাইফ লাইন। সো প্রত্যেকটার আলাদা আলাদা লাইফ লাইন আছে, দ্যাট মিনস এই পুরো সিস্টেমে সে কতটুকু টাইম হচ্ছে আহ বেঁচে আছে বা কাজ করতে পারবে, এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে এটাকে বলছি আমরা লাইফ লাইন। এখন এই লাইফ লাইনের মধ্যে দেখো এই ছোট্ট ছোট্ট আমাদের কি আছে, কিছু বক্স দেখতে পাচ্ছি আমরা, রেক্ট্যাঙ্গুলার বক্স। এই বক্স গুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন বার, ঠিক আছে। অ্যাক্টিভেশন বার মানে হচ্ছে যে আমাদের এই জিনিসটা কতটুকু টাইম হচ্ছে অ্যাক্টিভ আছে সেটাকে আমরা এই অ্যাক্টিভেশন বার দিয়ে রিপ্রেজেন্ট করবো। আচ্ছা, তো এগুলো আমরা আলাদা আলাদা দেখবো। তার মানে এখানে দেখো, এখানে আমরা এই সিনারিওটা আগে একটু দেখে নিই। তো ফার্স্ট অফ অল এই পেশেন্ট কি করলো, পেশেন্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট করলো, ঠিক আছে, রিকোয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট। এবং প্যারেন্থেসিস এর মধ্যে কি করে দিয়েছে, সে তার নেম আর অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। এবং এই মেসেজটা সে সেন্ড করেছে কার কাছে, এই অ্যারোর উপর যা যা লিখছে সেগুলো হচ্ছে সব কি মেসেজ, ঠিক আছে। তার মানে এখানে তুমি যতবার অ্যারো দিবা তোমার কি করতে হবে, এখানে একটা করে মেসেজ লিখতেই হবে, ঠিক আছে। তো তুমি অ্যারো দিয়েছো মানে তোমার কি মেসেজ পাঠাচ্ছ, তোমার অ্যারো দেওয়ার মানেই হচ্ছে তুমি আরেকজনের কাছে কোনো মেসেজ পাস করতে চাচ্ছ। সো কি মেসেজ পাঠাচ্ছ সেটা হচ্ছে এখানে আমাদের লিখিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপর পেশেন্টটা কি করছে, রিসেপশনিস্টের কাছে মেসেজ পাঠাচ্ছে, ওকে। এখন মেসেজ পাঠানোর পর রিসেপশনিস্ট কি করলো, এই মেসেজটা পাওয়ার পর রিসেপশনিস্ট লুক আপ পেশেন্ট, এইটা করলো হচ্ছে কোথায়, যে পেশেন্ট পেশেন্ট ক্লাসের যে অবজেক্ট আছে সেখানে যে, ওকে। এরপর এরপরে রিসেপশনিস্ট কি করেছে, রিসেপশনিস্ট এই পেশেন্টটা যদি এক্সিস্ট করে তখন লুক আপ বিল করেছে। সেটা কার হেল্প নিয়ে, যে এখানে একটা মেসেজ পাঠাচ্ছে কাকে, আনপেইড বিল, ঠিক আছে। এই ক্লাসের অবজেক্ট হচ্ছে একটা মেসেজ পাঠাচ্ছে যে লুকআপ বিলের জন্য। এখন এর মধ্যে পেশেন্ট কি করতে চাচ্ছে, পেশেন্ট ধরো যদি নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট সেটা সে ক্যান্সেল করতে চায় বা চেঞ্জ করতে চায় কিনা, রিসেপশনিস্ট তাকে কি করেছে, পেশেন্টকে সেটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, যে নিউ ক্যান্সেল চেঞ্জ অ্যাপয়েন্টমেন্ট এটা করতে চায় কিনা। যদি করতে চায় তাহলে অ্যাপয়েন্টমেন্টের টাইম কত হবে সেটা হচ্ছে রিসেপশনিস্ট পেশেন্টের কাছে জানতে চাচ্ছে। এখন জানতে চেয়েছে, এটার একটা রিপ্লাই সে পাবে। রিপ্লাইটা এখানে কেন দেখানো নাই একটু পরে আমরা জানতে পারবো, ঠিক আছে। সো এটা এখন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সো মনে করো রিসেপশনিস্ট একটা টাইম জানতে চেয়েছে এবং পেশেন্ট কিছু একটা রিপ্লাই দিয়েছে। এখন পেশেন্ট যে রিপ্লাইটা দিল তার উপর বেস করে এখন রিসেপশনিস্ট কি করছে, সেই অ্যাপয়েন্টমেন্টের টাইমটা ম্যাচ করতে যাচ্ছে, যে ম্যাচ অ্যাপয়েন্টমেন্ট। এবং এটার জন্য সে মেসেজ পাস করছে কাকে, অ্যাপয়েন্টমেন্ট ক্লাসের যে অবজেক্টটা আছে সেখানে একটা মেসেজ দিচ্ছে। এবং সেইটা কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের এই রিসেপশনিস্টটা অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করছে, ঠিক আছে। ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্ট মেসেজ দেওয়ার পর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা ক্রিয়েট হচ্ছে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের এই যে যে বার গুলো দেখতে পাচ্ছি আমরা, এই ভার্টিক্যাল যে বার গুলো বক্স গুলো এগুলোকে বলছি অ্যাক্টিভেশন বার। তো অ্যাক্টিভেশন বার মানে কি, মনে করো হচ্ছে আমি আমার হচ্ছে কি আমার ফ্রেন্ডকে একটা মেসেজ পাঠাবো, ঠিক আছে। তাহলে ধরো মেসেঞ্জারে যদি আমি পাঠাই বা হোয়াটসঅ্যাপে যদি পাঠাই, ওই যে অনলাইন বা অ্যাক্টিভ নাও এরকম কিছু একটা লেখা থাকে, ঠিক আছে। তার মানে কি দুইজনই হচ্ছে দুই সাইড থেকে অ্যাক্টিভ আছি, বা ওইটুকু প্রসেস করতে কতটুকু টাইম লাগছে সেটা হচ্ছে আমরা কি করছি, মানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এই যে এখানে এই যে অ্যাক্টিভেশন বার দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এইটুকু টাইম সে কি আছে, তার লাইফ লাইনে অ্যাক্টিভ আছে, ঠিক আছে। বাকি টাইম কিন্তু আছে, হয়তো আমি আছি যেখানে আরো ধরো যদি লাইফ লাইন বাড়াই দিই, আমি আছি, আমি যে নাই সেটা না। তার মানে কি, তার মানে হচ্ছে আমি অফলাইনে আছি, অনলাইনে না থাকলেও, ঠিক আছে, বা পরে মেসেজ আসলে তখন চেক করতে পারবো। তো এইটুকু টাইম হচ্ছে কতটুকু টাইম হচ্ছে সে অ্যাক্টিভ আছে সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এবং এখানে দেখো এই রিসিপশনিস্ট যখন এই যে আনপেইড বিল এখানে মেসেজ পাঠাচ্ছে তখন শুধুমাত্র সে এইটুকু টাইম অ্যাক্টিভ ছিল, ঠিক আছে। তার মানে এই যে শুধুমাত্র এইটুকু কাজ করাই হচ্ছে তার মানে এই মেসেজটা রিসিভ করাটাই হচ্ছে তার কাজ ছিল, ঠিক আছে, আর কোনো কাজ ছিল না। এরপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে সেম, যে এইটুকু টাইম হচ্ছে
সে অ্যাক্টিভ ছিল। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ধরো আমি হচ্ছে সারাক্ষণই অনলাইনে ছিলাম। আমি কি করলাম? আমি হচ্ছে এই যে মনে করো একে মেসেজ পাঠালাম, একে মেসেজ পাঠালাম, একে হচ্ছে আবার মেসেজ পাঠালাম। তারা আমার মেসেজ পেয়ে অনলাইনে এসে হচ্ছে চেক করলো। তো ওই যে অনলাইনে এসে চেক করলো ওইটুকু টাইমের জন্য যে সে কি হলো, অ্যাক্টিভ হলো, এইটাকেই হচ্ছে এই যে এই অ্যাক্টিভেশন বার দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে? আর আমি তো পুরো টাইমই হচ্ছে অ্যাক্টিভ ছিলাম। মনে করো যে এই পুরো টাইম হচ্ছে আমি এখানে অ্যাক্টিভ ছিলাম এবং কি করেছি, এই যে মেসেজ এক একজনকে সেট করেছি, তো এই জন্য হচ্ছে অ্যাক্টিভেশন বারটা এখানে বড় দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। আই গেস কিছুটা ক্লিয়ার হয়েছে। তো আমি এখানে যা যা কথাবার্তা বললাম এখানে তাই বলা আছে আসলে। ঠিক আছে, আর আরেকটা এখানে যেটা মেনশন করার আছে যে এখানে তোমার সিকোয়েন্সটা, এই অবজেক্ট ধরো পেশেন্ট এখানে দিয়েছো, আনপেইড বিল এখানে দিয়েছো, অ্যাপয়েন্টমেন্ট এখানে দিয়েছো, এই জিনিসটার অর্ডার চেঞ্জ হলে সমস্যা নাই। ঠিক আছে, যে তুমি আনপেইড বিল এইদিকে, অ্যাপয়েন্টমেন্ট এইদিকে দিলা, সমস্যা নাই। কোথায় অর্ডার চেঞ্জ হলে সমস্যা আছে? এই যে তোমার সিকোয়েন্স অফ মেসেজেস, যে কোনটার পর কোনটার সাথে কমিউনিকেট করছে, সেটা চেঞ্জ হলে হচ্ছে সমস্যা হবে। আচ্ছা, কিন্তু এটা আমাদের কি করতে হবে? এটার কোনো স্পেসিফিক অর্ডার রাখা নাই, বাট আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমরা যাতে এমন ভাবে অর্গানাইজ করতে পারি যাতে করে কি হয় যে আমাদের মেসেজ পাসিং এ সুবিধা হয়। এবং এমন কিছু করব না, ধরো এখানে আমি কি করলাম, এখানে ধরো ধরো রিসেপশনিস্ট আমি মাঝখানে দিয়ে দিলাম, তাহলে কি হবে? এখান থেকে আমি যখন মেসেজ পাস করতে যাচ্ছি তখন এই যে একটা ওভারল্যাপিং একটা জিনিস ক্রিয়েট হয়ে যাবে, এখানে আমরা ওভারল্যাপ করব না। তো এমন ভাবে আমরা অর্গানাইজ করব যাতে করে কি হয়, এই জিনিসটা দেখতে সুন্দর লাগে, যদিও এখানে কোনো স্পেসিফিক অর্ডার নাই। তারপরে আমরা মেক শিওর করবো যে এই যে একটার উপর দিয়ে আরেকটা, এই যে একটা অ্যাক্টিভেশনের বারের উপর দিয়ে যাতে আরেকটা বার চলে না যায়। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা খেয়াল করব। ওকে, এখন দেখো আমরা একটা একটা করে নোটেশন ধরে ধরে পড়বো। অর্থাৎ এইখানে আমাদের আহ যত অবজেক্ট যা থাকবে সবগুলোর সাথেই হচ্ছে আমাদের অবজেক্ট থাকুক, অ্যাক্টর থাকুক, তারপর হচ্ছে এন্টিটি থাকুক, বাউন্ডারি থাকুক, কন্ট্রোল থাকুক, যাই থাকুক না কেন, আমাদের যেই পার্টিসিপেন্টই আসুক তার একটা লাইফ লাইন নোটেশন দিতে হবে, এবং সেটা হচ্ছে এই যে ড্যাশড লাইন যেটা সেটা। ঠিক আছে, তো যখনই হচ্ছে আমরা একটা অবজেক্ট নিব বা অ্যাক্টর নিব বা যেটাই নেই না কেন, আমাদের হচ্ছে এখানে লাইফ লাইন নোটেশন দিতে হবে। এবং এটাকে হচ্ছে আমরা কি করব, ডায়াগ্রামের উপরে হচ্ছে এই যে এইগুলোকে পাশাপাশি বসাবো, যে আমাদের যা যা অবজেক্ট আছে বা যা যা অ্যাক্টর আছে যা যা লাগবে সেগুলোকে আমরা হচ্ছে উপরে হরাইজন্টালি পাশাপাশি বসায় ফেলবো। এবং প্রত্যেকটার জন্য একটা করে হচ্ছে লাইফ লাইন তার নিচে এরকম ড্যাশড লাইন দিয়ে হচ্ছে ড্র করবো। এবং এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, নো টু লাইফ লাইন নোটেশন শুড ওভারল্যাপ ইচ আদার। একটা লাইফ লাইনের সাথে আরেকটা লাইফ লাইন কি করবে না, কখনোই ওভারল্যাপ করা যাবে না। এটা হচ্ছে আমাদের এই যে প্যারালালি যেতে পারে। ঠিক আছে, যেমন এই যে এটার লাইফ লাইন দিলাম, আবার এটার লাইফ লাইন দিলাম, আবার হচ্ছে এটার লাইফ লাইন দিলাম, সো প্যারালালি যেতে পারবে, বাট এটা কি করা যাবে না, এটা হচ্ছে একটা আরেকটার সাথে ওভারল্যাপ করানো যাবে না। ঠিক আছে, ওকে। এরপর নেক্সট যাচ্ছি, অ্যাক্টিভেশন বার, যেটা নিয়ে আমরা অলরেডি কথাবার্তা বলেছি, যে অ্যাক্টিভেশন বার কি ডিটারমাইন করবে যে কতক্ষণ পর্যন্ত ওই অবজেক্টটা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, যে অ্যাক্টিভেশন বার ইজ দ্য বক্স প্লেসড ইন দ্য লাইফ লাইন। এবং এটা কোথায় বসাবো আমরা? এটা কিন্তু লাইফ লাইনের উপরে বসাবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে লাইফ লাইন লাগবে, যে প্রথমে আমাদের লাইফ লাইন বসাতে হবে। এবং অ্যাক্টিভেশন বার গুলো বসে দেখো কিভাবে, এই যে লাইফ লাইনের উপরে এই এই সব জায়গায় হচ্ছে আমরা অ্যাক্টিভেশন বার বসাচ্ছি। ঠিক আছে, লাইফ লাইনের উপরে আমরা অ্যাক্টিভেশন বার বসাবো। এবং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আহ এটা রিপ্রেজেন্ট করা যে কতক্ষণ পর্যন্ত ওই অবজেক্টটা অ্যাক্টিভ আছে, যখন কি, যখন দুইটা অবজেক্টের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। ঠিক আছে, যখন দুইটা অবজেক্টের মধ্যে ইন্টারাকশন হবে তখন কোন একটা স্পেসিফিক অবজেক্ট কতক্ষণ অ্যাক্টিভ আছে সেটা রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে আমরা অ্যাক্টিভেশন বার ইউজ করব। এবং এই যে রেক্ট্যাঙ্গেলের যে লেন্থ বা বক্সের যে লেন্থ, এটা কি বোঝায়? এটা বোঝায় যে কতক্ষণ পর্যন্ত আমাদের এই অবজেক্টটা অ্যাক্টিভ আছে। তো একটা সিকোয়েন্স ডায়াগ্রামে কি হয়? সিকোয়েন্স ডায়াগ্রামে আমাদের আমরা যেটা দেখি, যে ইন্টারাকশন বিটুইন টু অবজেক্টস অকার when one object sends a message to another। তাহলে আমরা ইন্টারাকশন হয়েছে এটা কখন বলবো? যখন দুইটা যখন দুইটা অবজেক্ট থাকবে, এরা একে অপরের সাথে ইন্টারাক্ট করতে যাবে, এবং ইন্টারাক্ট করার জন্য একটা অবজেক্ট আরেকটা অবজেক্টকে মেসেজ পাঠাবে। ঠিক আছে, সেম হচ্ছে আমরা মনে করো রিয়েল লাইফে কি করি ইন্টারাকশন করার জন্য, আমি আমার ফ্রেন্ডকে মেসেজ পাঠালাম বা তুমি তোমার ফ্রেন্ডকে মেসেজ পাঠালা। ঠিক আছে, এখানে আমরা যেভাবে ইন্টারাক্ট করি সেম ভাবেই হচ্ছে ওরাও ইন্টারাক্ট করবে, যে কিভাবে আমরা
মানে হচ্ছে একজন আরেকজনকে মেসেজ পাঠাবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কি অ্যাক্টিভেশন বারের কাজ। তো অ্যাক্টিভেশন বার থেকে তাহলে আমরা কি বুঝলাম, যে দুইজন থাকবে, একটা অবজেক্ট হচ্ছে মেসেজ সেন্ড করবে, যাকে আমরা ডাকবো হচ্ছে কি, যাকে আমরা বলবো মেসেজ কলার। আরেকটা অবজেক্ট কি করবে, মেসেজ রিসিভ করবে। ঠিক আছে, তাকে আমরা বলবো মেসেজ রিসিভার। এবং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অবজেক্ট আছে, এখানে আরেকটা, ডান পাশে আরেকটা অবজেক্ট আছে। এরা কি করছে, এখানে অ্যাক্টিভেশন বার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেসেজ কলারের অ্যাক্টিভেশন বার। আর এটা হচ্ছে মেসেজ রিসিভার, সেই মেসেজ রিসিভ করছে, এটার অ্যাক্টিভেশন বার। তো অ্যাক্টিভেশন বার এখানে কি দেখাচ্ছে, কতক্ষণ পর্যন্ত তারা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তার মানে এই যে মেসেজটা এখানে গেল, অবজেক্ট প্রথম অবজেক্টটা সেকেন্ড অবজেক্টটাকে কি করলো, মেসেজ পাঠালো। কিভাবে বুঝলাম, যে অ্যারো ডিরেকশন দেখে। ঠিক আছে, অ্যারো ডিরেকশনটা হচ্ছে এইদিকে। তার মানে কি বুঝাচ্ছে, তার মানে বুঝাচ্ছে যে এই দিক থেকে এইদিকে হচ্ছে মেসেজ যাচ্ছে, তার মানে সেন্ডার হচ্ছে, মানে কলার হচ্ছে এই আহ, এটা, আর রিসিভারের রিসিভার হচ্ছে এটা। তাহলে এই ডিরেকশনে হচ্ছে মেসেজ যাচ্ছে। এখন এই যে মেসেজ যাচ্ছে, এখন এইখানে আমাদের এই অ্যাক্টিভেশন বারটা রিপ্রেজেন্ট করছে যে কতক্ষণ পর্যন্ত এরা দুইজনেই হচ্ছে অ্যাক্টিভ ছিল। ঠিক আছে, যে এই টাইমে যখন মেসেজ পাঠাচ্ছে তখন দেখো এইটুকু টাইম এরা অ্যাক্টিভ ছিল। ওকে, এরপর আমরা একটু দেখি the most important thing of this diagram, যেটা হচ্ছে মেসেজের অ্যারো। মেসেজের অ্যারো আমাদের খুব কেয়ারফুলি দিতে হবে, কারণ হচ্ছে অ্যারোর যদি হচ্ছে একটু এদিক থেকে সেদিকে হয়ে যায়, তাহলে যেটা হবে যে অন্য একটা মিনিং রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, সো মেসেজের অ্যারো গুলো হচ্ছে আমরা খুব কেয়ারফুলি দিব। তাহলে মেসেজের অ্যারো কি কি আছে দেখো, অ্যারো an arrow of a message caller to message receiver specifies a message in a sequence diagram। তার মানে এই যে আমি মেসেজ পাঠাতে যাচ্ছি, মেসেজটা পাঠানোর জন্য হচ্ছে আমার অ্যারোর হেল্প নিতে হবে। তো অ্যারোর উপরে হচ্ছে আমাদের মেসেজ গুলো লেখা থাকবে। ঠিক আছে, তো এখানে একটা অ্যারো আছে, এটার উপরে হচ্ছে আমি মেসেজটা লিখে দিব। ওকে, এখন মেসেজটা কখন যাবে, মেসেজটা সবসময় যাবে হচ্ছে এই যে কলার বা যে সেন্ড করছে তার কাছ থেকে যে রিসিভার তার দিকে হচ্ছে মেসেজটা যাবে। সো এরকম আমরা আবার ভেবে না ফেললেই হয় যে মেসেজ সবসময় কি, মেসেজ সবসময় বাম থেকে ডানে যাচ্ছে। নট লাইক দ্যাট, এরকম যে সবসময় হবে তার কোনো গ্যারান্টি নাই। মেসেজ হচ্ছে তোমার লেফট থেকে রাইট যেতে পারে, রাইট থেকে লেফট যেতে পারে, বা হচ্ছে নিজেই নিজেকে মেসেজ লেখা যায়। আমরা লিখি না যে যে ফেসবুক, তারপরে হচ্ছে ওই যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে টেলিগ্রামে দেখবা নিজেই নিজেকে টেক্সট করা যায়। ঠিক আছে, সো ওইটা ওইখানে আমরা করতে পারবো যে মেসেজ যে কোনো দিকে হচ্ছে যেতে পারবে। ইনফ্যাক্ট আমি নিজেই নিজেকে মেসেজ করতে পারবো, অর্থাৎ মেসেজ কলার ইটসেলফ এটা নিজেই নিজেকে মেসেজ করতে পারবে। সো এটা ডান থেকে বাম বা বাম থেকে ডান কোন দিকে গেল সেটা না, বাট সিকোয়েন্সটা ঠিক আছে কিনা, ইন্টারাকশন গুলো ঠিক আছে কিনা, সেটা হচ্ছে আমাদেরকে মেক শিওর করতে হবে। আচ্ছা, এখন আমরা এই যে মেসেজ পাঠাচ্ছি, আমার মেসেজের টাইপটা কিরকম সেটা ডিপেন্ড করবে কিসের উপর, এই যে ডিফারেন্ট অ্যারো হেডের উপর। ঠিক আছে, অ্যারো হেড দিয়ে হচ্ছে আমাদের বোঝাতে হবে যে আমি কি টাইপের মেসেজ পাঠাচ্ছি বা রিসিভ করছি। ঠিক আছে, এটা আমাদের ডিপেন্ড করবে অ্যারো হেডের উপর। তো আমরা এখানে প্রথম মেসেজের টাইপ যেটা দেখবো সেটা হচ্ছে সিনক্রোনাস মেসেজ। সিনক্রোনাস মেসেজ কি, ধরো হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডকে একটা মেসেজ পাঠালা যে কি রে কালকে ক্লাসে যাবি। তার মানে তুমি কি করছো, তুমি ওয়েট করছো তোমার ফ্রেন্ড একটা উত্তর দিবে, যে ইয়েস অর নো কিছু একটা রেসপন্স করবে। তো এটাকে বলছি আমরা কি, সিনক্রোনাস মেসেজ। তার মানে কি বুঝাচ্ছি, তার মানে আমি বলতে চাচ্ছি যে সিনক্রোনাস মেসেজ ইজ ইউজড when the sender waits for the receiver to process the message and return before carrying on with another message। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে তুমি একটা মেসেজ সেন্ড করলা বা রিসিভার একটা মেসেজ সেন্ড করলো, সেন্ড করার পর ওয়েট করবে যে রিসিভার হচ্ছে মেসেজটা পড়বে এবং পরে কিছু একটা রিটার্ন মেসেজ দিবে, সেটার জন্য হচ্ছে ওয়েট করবে। এটাকে বলবো হচ্ছে আমরা সিনক্রোনাস মেসেজ। সো সিনক্রোনাস মেসেজ কিভাবে রিপ্রেজেন্ট করবো আমরা, এই যে এটা হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে লাইনটা হচ্ছে সলিড লাইন হবে এবং এরর হেডটা হচ্ছে ব্লক করা হবে। এটা আমাদের একদম মাথায় আহ ঢুকায় রাখতে হবে যে এই যে এরর হেডটা কি করা, এই যে ব্লক করা। ঠিক আছে, জাস্ট এইভাবে হোয়াইট হেড দিলে আবার অন্য জিনিস হয়ে যাবে। তো এটা হচ্ছে একদম এরকম ট্রায়াঙ্গুলার ব্লক করা হেড, এবং এখানে এই যে এইভাবে কালার করে দিতেই হবে এবং লাইনটা হচ্ছে সলিড হবে। ওকে, এটা হচ্ছে সিনক্রোনাস মেসেজ।
এরপর সেকেন্ড ওয়ান ইজ অ্যাসিনক্রোনাস মেসেজ। অ্যাসিনক্রোনাস মেসেজ হচ্ছে এটার উল্টাটা। তাহলে কি হবে এটার উল্টাটা, যে when the message caller does not wait for the receiver to process the message and return before sending other messages to the objects within the system। তার মানে এটা কি বোঝাচ্ছি, আমি বোঝাতে চাচ্ছি যে সেন্ডার হচ্ছে মেসেজ পাঠাবে, বাট কোনো রিপ্লাই এর জন্য কোনো কি করবে না, রিপ্লাই এর জন্য কোনো এক্সপেক্ট করবে না যে এটার যে কোনো মেসেজটা পড়ে রিসিভার কোনো রিপ্লাই দিবে, এটার জন্য কোনো কি নাই, মানে এটার জন্য কোনো এক্সপেকটেশন নাই। ঠিক আছে, এটা ফর এক্সাম্পল কি হতে পারে, যে তোমরা মাঝে মধ্যে হচ্ছে আমাকে ইমেইল করে দাও যে হ্যাঁ এই যে আমরা ক্লাসে আসতে পারি নাই, ঠিক আছে, তো এটার অ্যাকচুয়ালি কোনো কি হয় না, মানে রিপ্লাই তো আর হয় না। ঠিক আছে, যে অসুস্থ ছিলাম অমুক ক্লাসে আসতে পারি নাই, তো ওইটার জন্য তুমি কি করছো না, তুমি হচ্ছে কোনো রিপ্লাই এক্সপেক্ট করছো না। ঠিক আছে, এটাকে বলছি আমি অ্যাসিনক্রোনাস মেসেজ। তো এখানে দেখো, এখানে আমরা যদি দেখি এখানে তিনটা অবজেক্ট আছে, অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু, অবজেক্ট থ্রি। অবজেক্ট ওয়ান কি করছে, অবজেক্ট টু কে একটা সিনক্রোনাস মেসেজ পাঠাচ্ছে। কিভাবে চিনলাম, এই যে দেখো, এই হেডটা হচ্ছে কি করা, ট্রায়াঙ্গুলার হেড, এবং ভিতরটা হচ্ছে ব্লক করা। ঠিক আছে, আর অ্যাসিনক্রোনাস মেসেজ কোনটা, এই এটার শেপটা হবে এই যে শুধুমাত্র এই যে এরকম ওপেন অ্যারো হেড। ঠিক আছে, অ্যারো হেডটা কিন্তু ওপেন হবে এবং কোনো কালার করা থাকবে না, এবং এই লাইনটা হচ্ছে সলিড হবে। ঠিক আছে, সো এখানে আমরা অবজেক্ট থ্রিকেও একটা অ্যাসিনক্রোনাস মেসেজ পাঠাচ্ছি। তার মানে কি, অ্যাসিনক্রোনাস মেসেজ মানে হচ্ছে যে রিপ্লাই এর জন্য বা রেসপন্সের জন্য হচ্ছে কোনো এক্সপেকটেশন থাকবে না। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পেরেছি সবাই? জি এই ম্যাডাম। পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নাই। তাহলে এখন কি করবো, আমরা হচ্ছে রিটার্ন মেসেজটা দেখবো। রিটার্ন মেসেজে কি বলছে, রিটার্ন মেসেজ ইজ ইউজ টু indicate that the message receiver is done processing the message and is returning control over the message caller। অর্থাৎ এই যে একটু আগে বলেছিলাম যে কি করেছে তোমার, তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলা যে কালকে ক্লাসে যাবে কিনা, তোমার ফ্রেন্ড হচ্ছে মেসেজটা পড়লো, প্রসেস করলো, প্রসেস করে তোমাকে আবার রিপ্লাই দিল যে হ্যাঁ যাবো। ঠিক আছে, সো এই যে আমরা রেসপন্স করছি এটাকে বলছি রিটার্ন মেসেজ। সো রিটার্ন মেসেজটা কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অপশনাল একটা নোটেশন, এটা আমরা চাইলে দিতেও পারি নাও দিতে পারি। কেন, কারণ হচ্ছে এখানে দেখো যে কথাটা বলছে যে ফর অ্যান অ্যাক্টিভেশন বার দ্যাট ইজ ট্রিগার্ড বাই সিনক্রোনাস মেসেজ ইজ অলওয়েজ ইমপ্লাইজ আ রিটার্ন মেসেজ। তার মানে আমরা যখন একটা সিনক্রোনাস মেসেজ দিচ্ছি, তার মানে এই শেপটা দিচ্ছি, এই অ্যারোটা, তার মানেই হচ্ছে এটা যে বাই ডিফল্ট এটার একটা রিটার্ন মেসেজ থাকবেই। ঠিক আছে, তো তোমাকে যে সবসময় এটা রিটার্ন মেসেজ দিয়ে শো করতে হবে তার কোনো মানে নাই, বাট তুমি চাইলে করতেও পারো নাও করতে পারো, ইটস আপ টু ইউ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সিনক্রোনাস মেসেজে দেখো এখানে একটা মেসেজ শো করছে এবং এই মেসেজের রিটার্নটা আসছে এইভাবে। সো রিটার্নটা আসার জন্য হচ্ছে আমাদের এখানে এই যে ড্যাশ লাইন এবং অ্যারোর হেডটা হবে হচ্ছে এইভাবে। ঠিক আছে, সো তুমি রিটার্ন মেসেজ আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। আচ্ছা, এরপর যে মেসেজটা আমরা দেখবো সেটা হচ্ছে পার্টিসিপেন্ট ক্রিয়েশন মেসেজ। তো আমাদের এরকম অনেক সিনারিও আসবে যে যখন কিছু অবজেক্ট থাকবে তাদের কি করার দরকার নাই, আমাদের যত সিকোয়েন্স অফ ইভেন্টস আছে সবসময় তাদের যে একদম শুরু থেকে থাকতে হবে এরকম কোনো দরকার নাই। ধরো অবজেক্টটা এক্সিস্টই করে না, যখন দরকার নাই তখন সে ছিল না। তো যখন সেই অবজেক্টটাকে দরকার হলো আমরা কি করতে পারবো, আমরা চাইলে মাঝ রাস্তায় তাকে যখন দরকার তখন ক্রিয়েট করে নিতে পারবো। ঠিক আছে, এটাকে বলছি আমরা পার্টিসিপেন্ট ক্রিয়েশন মেসেজ। তাহলে এখানে কি হয়েছে, এইখানে এই যে অবজেক্ট ওয়ান আর অবজেক্ট টু, এই দুইটা অবজেক্ট শুরু থেকেই কাজ করছিল, আমাদের এই যে লাইফ লাইন উপর থেকে ছিল একদম, এবং অবজেক্ট থ্রি এর কোনো কাজ আসলে এর আগে ছিল না। সো অবজেক্ট ওয়ান অবজেক্ট টু কে মেসেজ পাঠাচ্ছে, সেই মেসেজটা সে প্রসেস করছে এইটুকু অ্যাক্টিভেশন টাইমের মধ্যে, অ্যাক্টিভেশন বা টাইমের মধ্যে। ঠিক আছে, এখন এখন অবজেক্ট থ্রি এর হচ্ছে প্রয়োজন। ঠিক আছে, কিন্তু অবজেক্ট থ্রি আমরা কি করি নাই, আগে ক্রিয়েট করি নাই। তো এই ক্ষেত্রে কি করতে পারি, আমরা একটা পার্টিসিপেন্ট ক্রিয়েশন মেসেজ করতে পারি, যেখানে লেখা থাকবে এখানে ক্রিয়েট, এবং এখানে এই দিক থেকে যেই পার্টিসিপেন্টটা আমি ক্রিয়েট করতে চাই সেখানে একটা এই যে সিনক্রোনাস মেসেজ পাঠাবো, এবং এখানে কি হবে, একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তার মানে এই অবজেক্টটা কি নাই, এই অবজেক্টটা যদি আমি শুরু থেকে উপর থেকে দিতাম তখন হচ্ছে পুরো লাইফ লাইনটা উপর থেকে দেওয়া লাগতো। ঠিক আছে, বাট এতক্ষণ কিন্তু তার অ্যাকচুয়ালি কোনো কাজ ছিল না। তো যখন কাজ শুরু হবে তখন হচ্ছে আমি মেসেজ দিয়ে কি করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম এবং সেখান থেকে তার লাইফ লাইনটা শুরু হয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে পার্টিসিপেন্ট ক্রিয়েশন মেসেজ। সো এর পরের মেসেজটা হচ্ছে পার্টিসিপেন্ট ডিস্ট্রাকশন মেসেজ, দ্যাট মিনস ক্রিয়েশন মেসেজের ঠিক উল্টাটা।
যে আমাদের অবজেক্ট 1 অবজেক্ট 2 কি করছে, অবজেক্ট 2 আছে, অবজেক্ট 3 আছে, এটা কাজ করছে, কিন্তু হঠাৎ করে তুমি দেখলা যে একজনের আর কোনো কাজ নাই, ঠিক আছে, কোনো প্রয়োজন নাই এই সিকোয়েন্স ডায়াগ্রামে। সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, ওকে পুরাটা একদম লাইফ লাইনে না টেনে তুমি এখানে শেষ করে দিতে পারো, ঠিক আছে, ডিস্ট্রয় করে দিতে পারো। এটাকে বলছে পার্টিসিপেন্ট ডিস্ট্রাকশন মেসেজ। যেমন এখানে অবজেক্ট 1 অবজেক্ট 2 কে একটা মেসেজ পাঠাচ্ছে, এরপর অবজেক্ট 1 কি করেছে, অবজেক্ট 3 কে হচ্ছে এখানে ক্রিয়েট করলো পার্টিসিপেন্ট ক্রিয়েশন মেসেজ দিয়ে। এখন দেখো এখানে আর অবজেক্ট 2 এর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, এখানে আর পরে ভবিষ্যতে কোনো অ্যাক্টিভেশন বার আসার চান্স নাই বা কিছু নাই। ইন দ্যাট কেস অবজেক্ট 1 কি করেছে, এখানে ডিস্ট্রয় করে দিয়েছে পার্টিসিপেন্ট ডিস্ট্রাকশন মেসেজ দিয়ে। এখানে যে ক্রস সাইন দিয়ে কি করে দিয়েছে, এটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। তার মানে এই অবজেক্ট 2 এই ফুল সিকোয়েন্স ডায়াগ্রামে আর হচ্ছে কখনো এক্সিস্ট করবে না, ঠিক আছে। সো এরপরে অবজেক্ট 1 কি করলো, আবার ডিস্ট্রয় মেসেজটা দিয়ে কি করে দিয়েছে, এখানে অবজেক্ট 3টাকে ডিস্ট্রয় করে দিয়েছে। তার মানে অবজেক্ট 3 এর হচ্ছে আর এই সিকোয়েন্স ডায়াগ্রামে কোনো প্রয়োজন নাই। যেটার প্রয়োজন নাই আমরা কি করতে পারবো এখানে, আহ যখন প্রয়োজন শেষ হয়ে যাবে আমরা এটাকে পার্টিসিপেন্ট ডিস্ট্রাকশন মেসেজ দিয়ে ক্লোজ করে দিতে পারবো। এবং এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি হেল্পফুল হবে এই ক্রিয়েশন আর ডিস্ট্রাকশন মেসেজ গুলা, কারণ যেহেতু আমাদের একটু পেজ লিমিটেশন আছে ড্র করার সময়। তো যেটা দরকার নেই ওটা যদি সাথে সাথে আমরা ক্লোজ করে দিই তাহলে হচ্ছে আমাদের কি হবে, আমাদের জন্য ড্রয়িংটা আর কি ভালো হবে আর কি, ডায়াগ্রাম ড্র করলে, ঠিক আছে। Okay. এরপর আরেকটা মেসেজ হচ্ছে রিফ্লেক্সিভ মেসেজ। তো রিফ্লেক্সিভ মেসেজ কি করবে, when an object sends a message to itself it is called reflexive message, অর্থাৎ নিজেই নিজেকে কি করছে, মেসেজ পাঠাচ্ছে, এটাকে বলছি রিফ্লেক্সিভ মেসেজ। যেমন এই যে আমরা মেসেঞ্জারে কি করতে পারি, নিজেই নিজের সাথে চ্যাট করতে পারি, বা হোয়াটসঅ্যাপে নিজেই নিজের সাথে চ্যাট করা যায়। সেম ভাবে হচ্ছে আমরা এই অবজেক্ট কি করতে পারবে, নিজেই নিজেকে মেসেজ পাঠাতে পারছে, সেটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ মেসেজ। এখন যেহেতু এই অবজেক্টটা এই নিজেই নিজেকে মেসেজ পাঠাচ্ছে, তার মানে কি হচ্ছে যে এই মেসেজের অ্যারো যেটা আছে সেটার স্টার্ট আর এন্ডিং কি হবে, এই সেম লাইফ লাইনেই হচ্ছে হবে, তাই না? কারণ হচ্ছে যেহেতু ওর নিজেই নিজেকে মেসেজ পাঠাচ্ছে, তার মানে এই লাইফ লাইনেই হচ্ছে এই কি হবে, ওই অ্যারোটা হচ্ছে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ মেসেজ গেল। এরপরে আসবো হচ্ছে কমেন্ট। কমেন্টে কি আছে দেখো, UML diagrams generally permit the annotation of comments in all UML diagram types. The comment object is a rectangle with a folded over corner as shown below. তাহলে তোমার এরকম হতে পারে যে তুমি কোনো কমেন্ট করতে চাচ্ছ বা কিছু লিখতে চাচ্ছ, ঠিক আছে। তাহলে কোনো কমেন্ট যদি তুমি লিখতে চাও, ইন দ্যাট কেস তোমাকে যেটা করতে হবে, এই যে রেক্টাঙ্গেল করবা, কিন্তু এই যে কর্নারটা কি করতে হবে, কর্নারটা অবশ্যই ফোল্ড করতে হবে। কারণ এটা ফোল্ড যদি না করো এটা কমেন্ট না হয়ে অন্য কিছু হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই ফোল্ড করতে হবে। যেমন কর্নার ভেঙে দিলে আমরা দেখে আসছি যে আরেকটা জায়গায় আমরা ইউজ করি ভাঙা, ভাঙা কর্নার। সো কর্নার ভাঙা যাবে না, এখানে কি করতে হবে, কর্নার ভাঁজ করে ফেলতে হবে, কর্নার ফোল্ড করব, ফোল্ড করে আমরা এখানে কমেন্ট লিখবো, ঠিক আছে। এটাকে বলছি আমরা ইউএমএল এর কমেন্ট। এবং কার জন্য কমেন্ট লিখছি তার সাথে এখানে এই একটা ড্যাশড লাইন দিয়ে হচ্ছে আমরা কি করবো, এটাকে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কমেন্ট। আচ্ছা, এইবার আমরা সিকোয়েন্স ডায়াগ্রামের বেস্ট কিছু প্র্যাকটিসেস দেখবো। ম্যাম এই ডায়াগ্রামটা অনেক কঠিন লাগতেছে। হ্যাঁ, এই ডায়াগ্রামটা একটু হার্ড লাগতেছে। হার্ড লাগতেছে, পরে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। ক্লাস ডায়াগ্রামটা আমি আজকে পড়াবো ভাবছিলাম, বাট হচ্ছে ক্লাস ডায়াগ্রাম শেষ করতে অনেক টাইম লাগে, অনেক, ঠিক আছে। ইন দ্যাট কেস হচ্ছে আমরা এটা আগে শেষ করে ফেলি, এবং সিনারিও যখন দেখবো তখন ইজি লাগবে, ঠিক আছে। একটু হচ্ছে তোমার নোটেশন গুলা মনে রাখতে হবে। এখানে মনে হতে পারে যে নোটেশন কখন কি আছে, কিভাবে আছে, এটা একটু মানে এই মেসেজ কখন কিভাবে পাস হচ্ছে, এগুলা একটু কঠিন লাগতে পারে, বাট আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের কি হয়ে যাবে, ইজি লাগবে যখন আমরা প্র্যাকটিস করা শুরু করবো, ঠিক আছে। এখন এতক্ষণ পর্যন্ত আমরা যেটা ছিলাম যে সিকোয়েন্স ডায়াগ্রামের একদম বেসিক জায়গায় ছিলাম, বাট রিয়েল লাইফে অ্যাকচুয়ালি সবসময় এরকম ইজি বা বেসিক আমরা পাবো না। আমাদের যেটা করতে হবে, অনেক কমপ্লেক্স ইন্টারাকশন সেগুলোতে হচ্ছে যেতে হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কি হতে পারে কমপ্লেক্স ইন্টারাকশনে, যে আমরা কমপ্লেক্স ইন্টারাকশন ম্যানেজ করব সিকোয়েন্স ফ্র্যাগমেন্ট দিয়ে। অর্থাৎ কিছু সিকোয়েন্সকে আমি কি করে ফেলবো, একটা বক্স দিয়ে
আলাদা ফ্রেম আকারে ফ্র্যাগমেন্ট করে ফেলবো বা ভাগ করে ফেলবো, সেইখানে কি করবে, সেই ফ্রেমের মধ্যে হচ্ছে আমাদের ইন্টারাকশন গুলা, অবজেক্টের যে ইন্টারাকশন গুলো সেগুলো হচ্ছে চলতে থাকবে। ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে আমরা সিকোয়েন্স ফ্র্যাগমেন্ট। তাহলে কোথায় কোথায় ফ্র্যাগমেন্ট করা যায় সেটা দেখি। কমপ্লেক্স ইন্টারাকশন। তো কমপ্লেক্স ইন্টারাকশনের মধ্যে কি আসতে পারে, যে অল্টারনেটিভ ফ্লো। এখানে আমরা সিম্পলি যদি বলতে চাই যে আমরা ইফ এলস এর যে কাজগুলো করে থাকি সেগুলোকে আমরা বলছি অল্টারনেটিভ ফ্লো। ঠিক আছে, যে ইফ হলে কি হবে, এলস হলে কি হবে, সেই জিনিসগুলো আমরা আলাদা একটা ফ্র্যাগমেন্টে নিয়ে বসাবো। এরপর হচ্ছে লুপ। এতদিন পর্যন্ত আমরা যা যা ডায়াগ্রাম পড়েছিলাম সেগুলো হচ্ছে আমাদের লুপ ইউজ করতে পারি নাই আমরা। আমাদের কি করতে হবে, এখানে আমরা সিকোয়েন্স ডায়াগ্রামে চাইলে সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে লুপ কি করতে পারি, লুপ এক্সিকিউট করতে পারি। এবং এগুলা খুব স্ট্রাকচারড ওয়েতে আমরা করা, আমাদের পক্ষে করা পসিবল। ঠিক আছে। এবং এই যে আমরা যখন কি করব, আমরা যখন লুপ বা হচ্ছে এই যে অল্টারনেটিভ লিখতে যাব, এই টপ লেফট কর্নারে হচ্ছে আমাদের অপারেটর হিসেবে লিখতে হবে, অর্থাৎ এই যে কর্নার ভাঙা, যেটার কথা বলছিলাম, এই ভাঙা কর্নার দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করতে হবে যে এটাকে বলছি আমরা ফ্র্যাগমেন্ট অপারেটর। এটাকে বলবে হচ্ছে কি ধরনের ফ্র্যাগমেন্ট আমরা করতে চাচ্ছি, দ্যাট মিনস আমি কি এখানে লুপ ইউজ করতে চাচ্ছি নাকি ইফ এলস ইউজ করতে চাচ্ছি, কি ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা দেখবো। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে। ঠিক আছে, এখানে একটা বেশ বড় সড়ো এক্সাম্পল আছে। সো প্রথমে দেখো, এই যে যেটার কথা বলেছিলাম আমাদের ফ্র্যাগমেন্ট সেগমেন্টের কথা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সেই ফ্রেমটা। এই ফ্রেমটাকে আমরা কি করেছি, এই ফ্রেমের মধ্যে আমরা ইফ এলস এর একটা কাজ করেছি। ঠিক আছে, যখন হচ্ছে আমাদের ইফ এলস এর একটা কাজ থাকবে সেই কাজটা করেছি। এবং এই যে আমরা একটু আগে বলেছিলাম যে ফ্র্যাগমেন্ট অপারেটর আমরা কর্নারে কি করব, বসাবো। সো এই যে কর্নারটা হচ্ছে ভেঙে এখানে বসাবো, এখানে লেখা হচ্ছে অল্ট বা অল্টারনেটিভ। মানে হচ্ছে ইফ এলস এর কাজ যখন করছি তখন হচ্ছে আমরা এখানে অলস লিখবো, যখন লুপের কাজ করব তখন হচ্ছে লুপ লিখবো, যখন হচ্ছে কোনো অপশনের কাজ করব তখন ওপিটি লিখবো। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে আমরা এখানে লিখবো। আর এই পুরো ফ্রেমের মধ্যে হচ্ছে আমাদের এই ফ্রেম সেগমেন্টের মধ্যে পুরো কাজটা হচ্ছে হচ্ছে যে ইফ এলস এর কাজটা। আচ্ছা, এখন দেখি উপর থেকে দেখতে দেখতে আসি যে কি আছে এখানে। ফার্স্ট অফ অল, আমাদের এখানে কয়টা অবজেক্ট আছে একটু বলো। কয়টা অবজেক্ট আছে? কেউ কে আছো নাকি, ঘুমাই গেছো তোমরা? তিনটা হবে না? তিনটা, হ্যাঁ, ভেরি গুড। তিনটা অবজেক্ট আছে, তাহলে একটা হচ্ছে কি, ব্যাংক ক্লাসের ব্যাংক। একটা অবজেক্ট যেটা হচ্ছে ব্যাংক। তারপর চেক ক্লাসের একটা অবজেক্ট যেটা হচ্ছে ডি চেক। আর চেকিং অ্যাকাউন্ট ক্লাসের একটা অবজেক্ট যেটাকে বলছি অ্যাকাউন্ট। সো কিভাবে লিখছি, মাঝখানে কোলন দিয়ে লিখছি, লেফট সাইডে হচ্ছে অবজেক্টের নাম, রাইট সাইডে হচ্ছে ক্লাসের নাম। বাট তুমি যদি ক্লাসের নাম লিখতে না চাও অসুবিধা নাই, ইন দ্যাট কেস কোলন, সরি, তুমি হচ্ছে যদি অবজেক্টের নাম না লিখতে চাও সেটাও লিখতে পারো। ইন দ্যাট কেস হচ্ছে তুমি কোলন দিয়ে জাস্ট ক্লাসের নাম লিখে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে দেখো, ব্যাংক প্রত্যেকটার থেকে আমরা কি করছি, এই যে লাইফ লাইন গুলো ড্র করছি, এই যে দেখো পুরোটাই হচ্ছে কি লাইফ লাইন। ফার্স্ট আমাদের লাইফ লাইন ড্র করতে হবে এবং এই লাইফ লাইনের উপরে হচ্ছে অ্যাক্টিভেশন বার বসাতে হয়। ঠিক আছে, সো তিনটার জন্যই হচ্ছে আমরা এখানে লাইফ লাইন দেখতে পাচ্ছি। এখন এই আহ কি বলছে এখানে, ব্যাংক এখানে চেকের কাছে একটা সিনক্রোনাস মেসেজ পাঠাচ্ছে। এটা হচ্ছে কি সিনক্রোনাস মেসেজ, এবং সিনক্রোনাস মেসেজ মানে কি, যে এটার একটা রিপ্লাই থাকবে। ঠিক আছে, যে চেক কিছু একটা ব্যাংককে রিপ্লাই দিবে, উল্টা রিটার্ন মেসেজ একটা দিবে। এটা যদি আমি শো করি তাও দিবে, যদি শো না করি তাও দিবে, সমস্যা নেই, বাই ডিফল্ট। তাহলে গেট অ্যামাউন্ট এখানে কি করেছে, এখানে হচ্ছে এই মেসেজটা হচ্ছে চেক, ব্যাংকটা চেকের কাছে পাঠিয়েছে। এবং চেক কি করলো, চেক থেকে হচ্ছে সে অ্যামাউন্টটা মনে করো যে পেয়ে গেল ব্যাংক। ঠিক আছে, এরপর ব্যাংক কি করছে, ব্যাংক হচ্ছে অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট এই ক্লাসের কাছে গেল কি মেসেজ নিয়ে, যে গেট ব্যালেন্স। সেই ব্যালেন্সটা, অ্যাকাউন্টের ব্যালেন্সটা হচ্ছে চেক করতে চাচ্ছে ব্যাংক। এবং এটার জন্য মেসেজ পাঠালো কাকে, চেকিং অ্যাকাউন্ট বা এই যে অ্যাকাউন্টকে সে সিনক্রোনাস মেসেজ পাঠালো। এখানে হচ্ছে আমি কি করব, মনে করো যে এখানে যেহেতু সিনক্রোনাস মেসেজ পাঠাচ্ছে তার মানে মনে করো এটার একটা রিটার্ন মেসেজ আছে। লাইক চিন্তা করো যে হ্যাঁ ব্যালেন্স আমি জানাচ্ছি, এরকম কিছু একটা মেসেজ রিপ্লাই করলো, বাট যেটা আমরা দেখাই নাই। এরপর কি করেছে, এরপর এই অ্যাকাউন্ট যেই অবজেক্টটা আছে সেইটা ব্যালেন্সটা বের করে, এই যে ব্যালেন্স, যে ব্যালেন্সটা আছে সেটা এখানে সেন্ড করে দিল। ঠিক আছে, এবং এটা এখানে আমরা কিভাবে দিয়েছি, অ্যাসিনক্রোনাস মেসেজ হিসেবে দিয়েছি। কেন, কারণ হচ্ছে যে অ্যাকাউন্ট যখন ব্যাংককে
কি করছে ব্যাংকে যখন ব্যালেন্সটা জানাচ্ছে, তারপরে অ্যাকচুয়ালি ব্যাংকের কিছু বলার নাই, ওকে ঠিক আছে, ওর অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি কিছু এক্সপেক্ট করবে না যে এটার রিটার্নে কোনো মেসেজ আসবে। সো এখানে হচ্ছে আমরা অ্যাসিনক্রোনাস মেসেজ ইউজ করেছি, ঠিক আছে। সো এইখানে দেখো আমরা যে অ্যাক্টিভেশন বার গুলো দেখেছি, এবং ব্যাংক হচ্ছে পুরোটা টাইমে কাজ করছে, এই জন্য হচ্ছে এটার অ্যাক্টিভেশন বারটা এরকম। ওকে, ব্যাংক হচ্ছে পুরো টাইম অ্যাক্টিভ ছিল, এই জন্য এটার অ্যাক্টিভেশন বার এরকম। এখন চেকটা কি করছে, চেক শুধু এই যে অ্যামাউন্ট, এই 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 গেট অ্যামাউন্ট, এই মেসেজটা প্রসেস করতে যতটুকু টাইম লাগে ততটুকু হচ্ছে অ্যাক্টিভেশন বার দিয়েছে। এরপর হচ্ছে এই যে গেট ব্যালেন্সের জন্য এইটুকু টাইম লাগছে, এইটুকুর জন্য অ্যাক্টিভেশন বার দিয়েছে। সো এইটুকু টাইম হচ্ছে এটা কাজ করছে, ঠিক আছে। এরপর এখানে এখন আমরা চলে যাব হচ্ছে এই যে আমাদের অল্টারনেটিভ কম্বিনেশন ফ্র্যাগমেন্টে, যেখানে আমাদের ইফ এলস এর একটা কাজ করতে হবে। সো ইফ এলস যেহেতু দুইটা পার্টে কাজ করতে হবে, আমরা এখানে কি করছি, এই যে পুরো ফ্রেমটা আছে, আহ এই ফ্রেমটাকে আমরা কি করছি, দুই ভাগে মাঝখান থেকে ভাগ করে ফেলছি, এবং সেটা কি দিয়ে, এই ডটেড লাইন দিয়ে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল, ডটেড না, ড্যাশড লাইন। ওকে, এই ড্যাশড লাইন দিয়ে হচ্ছে মাঝখান থেকে ভাগ করে ফেলছি। এর উপরের যে পার্টটা, এখানে আমরা লিখবো হচ্ছে ইফের যে কাজগুলো হচ্ছে সেগুলো, আর এলস এর যে কাজগুলো হচ্ছে ওই যে দেখো এখানে আমরা এলস কথাটা লিখেছি, এলস লিখে এলস এর কাজটা হচ্ছে আমরা নিচের বক্সে লিখে ফেলবো, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু ইফ এলস আছে এবং এটাকে আমরা বলছি অল্টারনেটিভ কম্বিনেশন, এই জন্য আমাদের এই যে এই কর্নারে হচ্ছে এই যে কর্নার ভেঙে এখানে এএলটি এই কথাটা লিখতে হবে, এটাকে বলছি আমরা ফ্র্যাগমেন্ট অপারেটর। সো এটার থ্রুতে আমরা বুঝবো যে এখানে আমরা অ্যাকচুয়ালি অল্টারনেটিভ করতে চাচ্ছি, বা লুপ যদি আমরা করতাম এখানে লুপ লিখতাম, একটু পরে আমরা দেখবো। এখন আমাদের এখানে কি চেক হচ্ছে, আমাদের চেক হচ্ছে যে ব্যালেন্সটা অ্যামাউন্টের থেকে বড় বা সমান কিনা, ঠিক আছে। অর্থাৎ আমি ধরো একটা ব্যাংক থেকে কি করতে যাচ্ছি, টাকা উইথড্র করতে যাচ্ছি, ইন দ্যাট কেস কি করতে হবে, আমার ব্যালেন্স তো থাকতে হবে, তাই না। সো এখানে চেক হচ্ছে যে ব্যালেন্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল অ্যামাউন্ট কিনা। যদি হয়, এটা কি করছে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন কি হবে, তখন অ্যাড ডেবিট ট্রানজাকশন, এখানে আমরা পাস করছি চেক, তারপরে হচ্ছে নাম্বার, অ্যাকাউন্ট, এই তিনটা প্যারামিটার হিসেবে পাস করে দিচ্ছি। অ্যাড ডেবিট ট্রানজাকশন, এটা আমি কার কাছে দিলাম, এটা দিলাম হচ্ছে অ্যাকাউন্টে, যে আমি এখন ডেবিট করতে যাচ্ছি, ঠিক আছে। এরপর এটার সাথে ব্যাংক আরো একটা কি মেসেজ পাঠাচ্ছে দেখো, আহ এটা হচ্ছে অ্যাকাউন্টের কাছে আরেকটা মেসেজ পাঠাচ্ছে যে স্টোর ফটো অফ চেক। এখানে আমরা পাস করছি কাকে, এখানে আমরা প্যারামিটার হিসেবে পাস করছি হচ্ছে দা চেককে, অর্থাৎ এই চেকের একটা ফটো তুলে রাখতে বলছে এই অ্যাকাউন্টের কাছে, এরকম একটা মেসেজ গেল অবজেক্টের। ওকে, এটা হচ্ছে আমাদের ইফ এর কাজ চললো। এবং যেহেতু এখানে সবগুলাই সিনক্রোনাস মেসেজ পাঠানো হয়েছে, এবং অবশ্যই কি হবে, এগুলোর একটা ওরা এক্সপেক্ট করবে একটা রিটার্ন মেসেজ থাকবে, যদিও এখানে আমরা দেখাই বা না দেখাই এটা আমাদের ইচ্ছা। তার মানে এই অ্যাড ডেবিট ট্রানজাকশনের ক্ষেত্রে রিটার্ন মেসেজ হতে পারে যে হ্যাঁ, এই অ্যাকাউন্ট ব্যাংককে বললো যে হ্যাঁ চেক করেছি, কি অ্যাড করেছি, ঠিক আছে, বা এখানে হচ্ছে যে হ্যাঁ স্টোর করেছি। ওকে, তো এগুলো হচ্ছে যে ডটেড লাইন, যেটা সেটা ডটেড লাইন এবং ওপেন অ্যারোহেড, এটা দিয়ে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি রিটার্ন মেসেজ। বাট চাইলে তুমি দিতেও পারো, নাও দিতে পারো, অসুবিধা নাই। এরপর হচ্ছে এলস এর পার্টি কি আসবে, যদি এই যে ব্যালেন্স না থাকে তখন আমাদের কি করতে পারবো না, আমাদের তো কি করার নাই, আমাদের আর উইথড্র করতে পারবো না, আমরা চেকটা থেকে হচ্ছে ব্যালেন্স কোনো উইথড্র করতে পারছি না। ইন দ্যাট কেস আমি কি করছি, ব্যাংক হচ্ছে অ্যাকাউন্টকে একটা মেসেজ পাঠাচ্ছে যে অ্যাড ইনসাফিসিয়েন্ট ফান্ড ফি, ঠিক আছে, এই মেসেজটা পাঠাচ্ছে অ্যাকাউন্টকে ব্যাংক পাঠাচ্ছে, এবং আরেকটা কি পাঠাচ্ছে, নোট রিটার্ন রিটার্ন চেক, অর্থাৎ চেকটা হচ্ছে যে রিটার্ন যাবে সেটাকে কি করতে হবে, নোট করে রাখতে বলছে এই অ্যাকাউন্টকে, এই জন্য ব্যাংক একটা মেসেজ পাঠাচ্ছে। এখন চেকটা যখন রিটার্ন যাবে, রিটার্ন আসার পর, এবং ধরে রাখো যে এখানে যেহেতু কি আমাদের এই যে সিনক্রোনাস মেসেজ, আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে রিটার্ন মেসেজ আসবে যে হ্যাঁ ইনসাফিসিয়েন্ট ফান্ড ফি অ্যাড করা হয়েছে, বা হচ্ছে রিটার্ন চেক যেটা আছে সেটা নোট করা হয়েছে। এখন এরপরে কি আসবে, এই যে ব্যাংক যখন কি করবে, রিটার্ন চেকটা পাবে, তখন এটা কি করছে, এটা নিজেই নিজেকে হচ্ছে এটা কি করছে, এই চেকটা নিজেই নিজেকে মেসেজ পাঠাচ্ছে যে রিটার্ন চেক। ওকে, চেক রিটার্ন দিলে হচ্ছে ব্যাংকের কাছে এটা থেকে যাচ্ছে। সো রিটার্ন চেক এখানে দিলাম, এখানে হচ্ছে রিফ্লেক্সিভ মেসেজ আমরা যেটার কথা বলছিলাম। সো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা সিকোয়েন্স ডায়াগ্রাম, এবং এখানে আমাদের লাইফ লাইন গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে
অ্যামাউন্ট আর গেট ব্যালেন্স এগুলো কি মেথড? হ্যাঁ যে ডায়াগ্রামটাতে যে গেট অ্যামাউন্ট, গেট ব্যালেন্স, তারপরে ইনসাফিসিয়েন্ট, এগুলো কি মেথড? ম্যাম মেথডের মতো কাজ করছে? হ্যাঁ, মেথড। ঠিক আছে, এটা কিভাবে বের করতে হয় আমরা ওই যে সিনারিও যখন দেখবো তখন আর একটু ক্লিয়ারলি বলবো। যে ক্লাস ডায়াগ্রাম যখন আমরা ড্র করব, ক্লাসের মেথড যেগুলো আছে না, ওইগুলোই হচ্ছে আমরা এখানে চাইলে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এটা যখন আমরা ক্লাস ডায়াগ্রাম শেষ করব, একটা সিনারিও নিব, ওই সিনারিওর উপর বেস করে যখন সিকোয়েন্স ডায়াগ্রাম ক্লাস ডায়াগ্রাম দুইটাই সলভ করব, তখন জিনিসগুলো আরো আর কি ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আপাতত এটাকে মেথড চিন্তা করতে পারো যে আমাদের এখানে মেথড স্টাইলে লিখছি সবগুলো। ঠিক আছে, তো আমাদের ক্লাস ডায়াগ্রামেও মেথড ডিজাইন করতে হবে। সিম্পলি আমরা যদি বলি যে এগুলো হচ্ছে মেথড। ওকে, এগুলো হচ্ছে আমাদের মেথড। মেথড এইটা গুলা তো হচ্ছে আমরা বেসড বলা মেসেজ যায়, হিসেবে। হ্যাঁ, ওওপি এর উপর বেসড করা, এই ডায়াগ্রামটা ওওপি বেসড বলা যায়, কারণ এখানে অনেক কনসেপ্টই ওওপি এর সাথে বুঝি নাই, মিলতেছে আমার। আরেকবার একটু বলতে হবে। বলছি ম্যাম এখানে ওওপি বেসড মেবি এই হ্যাঁ হ্যাঁ ডায়াগ্রামটা হ্যাঁ, অবজেক্ট অবশ্যই ওরিয়েন্টেড। যে আমরা এখানে অবজেক্ট ক্লাস এগুলো নিয়ে তো কাজ করছি, তো ওপি তো হবে। ঠিক আছে, তো অবজেক্ট ক্লাস এগুলো নিয়ে যেহেতু কাজ করছি, যে আমরা এটা কি করেছি, এটা তো ক্লাস তাই না, এটা ক্লাস, এই ক্লাসের অবজেক্ট হচ্ছে এটা। তো এই মেথড গুলা সিম্পল ওয়েতে হচ্ছে, এই মেথড গুলা হচ্ছে আমরা এখানে মেসেজ হিসেবে সেন্ড করি, এবং প্যারামিটার গুলা হচ্ছে আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে, তো এটা আমি বলতাম হয়তো ক্লাস ডায়াগ্রাম আগে পড়ানো হয়ে গেলে, বাট ক্লাস ডায়াগ্রাম যেহেতু পরে পড়াচ্ছি তখন হচ্ছে দুইটা মার্চ করে আর কি দেখাবো, এই জন্য আর কি ক্লারিফাই করি নাই। সো ভালো যে তুমি ক্লাস হচ্ছে মনোযোগ দিয়ে করছো, এই জন্য বুঝতে পারছো আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা সামনের দিকে যাই। অপশন, অপশনসটা কি? অপশনসটা হচ্ছে কম্বিনেশন fragment is used to indicate a sequence that will only occur under a certain condition। অর্থাৎ সহজ কথায় যদি বলতে চাই যে আমরা মাঝে মধ্যে কি করি, আমরা হচ্ছে এলস ছাড়া ইফ লিখি না মাঝে মধ্যে। সো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে অপশন। তার মানে আমাদের ওই যে অলতে যে কাজটা করেছিলাম সেম সেম কাজটাই এখানে করব, বাট কি নাই, এখানে কোনো এলস এর পার্ট থাকবে না। তো শুধু ইফ এর পার্ট, সেটা হচ্ছে আমরা এই যে ওপিটি, এটাকে আমরা অপশন বলবো। যে ইফ যদি ট্রু হয় তখন হচ্ছে কি আমরা ওই যে এই কাজটা করব। ঠিক আছে, এবং যেহেতু এখানে আমাদের এলস এর পার্ট নাই, এলস এর পার্ট নাই দেখি যে মাঝখান থেকে আমাদের কি করতে হবে না, এই যে এখানে যে একটা ভাগ করেছিলাম দুই ভাগে, এই ভাগটাও আর করা লাগছে না। ঠিক আছে, ওপিটির ক্ষেত্রে। এবং আমরা এখানে লিখবো হচ্ছে ওপিটি। ওকে, তাহলে আমরা দেখে আসি যে ওপিটি বা অপশন এটা কখন লাগবে, যখন হচ্ছে শুধুমাত্র ইফ কন্ডিশন থাকবে আমাদের, তখন হচ্ছে আমরা কি করব, আমরা এই ওপিটি বা অপশন ইউজ করব। যেমন এখানে একটা অবজেক্ট আছে ইনস্ট্রাক্টর, এখানে একটা আছে হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে এখন কি করছে, এখানে একটা জিনিস মিসিং আছে, দেখো এখানে কি মিসিং আছে বলতো ইনস্ট্রাক্টরে, কেউ বলতে পারবা? ম্যাম অবজেক্ট মিসিং আছে। কি মিসিং? অবজেক্ট। এখানে একটা অ্যাক্টিভেশন বার মিসিং না, এই যে এখানে। ঠিক আছে, এটা তো লাইফ লাইন, বাট অ্যাক্টিভেশন ও বার সে কতক্ষণ ম্যাম অ্যাক্টিভ আছে বুঝতে এটা পারছি। কিন্তু এখানে বলে নাই। সেখানে অ্যাক্টিভেশন বারটা মিসিং, এটা আমরা যখন কাজ করব তখন এটা ড্র করে নিব। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, আমরা এই ইনস্ট্রাক্টর কি করছে, ইনস্ট্রাক্টর হচ্ছে এক্সাম স্কোর অ্যাড করছে, অ্যাড করে হচ্ছে স্টুডেন্টকে দিচ্ছে। ঠিক আছে, এরপর অপশনটা কি, এই যে অপশনের মধ্যে শুধুমাত্র ইফ এর কন্ডিশন আমরা এখানে নিয়ে চিন্তা করব, এখানে কোনো এলস নাই। তাহলে এখানে কি হবে, এক্সাম স্কোর যদি 100 হয় তখন সে কি করতে পারবে, তখন সে একটা ইনস্ট্রাক্টর স্টুডেন্টকে একটা মেসেজ পাঠাবে এক্সট্রা ক্রেডিট অ্যাড করার জন্য, যে অ্যাড এক্সট্রা ক্রেডিট। ঠিক আছে, সো যেহেতু আমাদের এখানে কি নাই, আমাদের এলস অপশন নাই দেখে আমাদের দুই ভাগে ভাগ করার কোনো প্রয়োজন নাই। এবং এইখানে আমরা যখন শুধু ইফ থাকবে তখন আমরা এই যে অপশন রিপ্রেজেন্ট করার জন্য এই ওপিটি এই কথাটা হচ্ছে এখানে লিখবো, এবং কর্নার ভাঙা থাকবে আগের মতো। ঠিক আছে, ওকে। এরপর আমাদের লাস্ট হচ্ছে লুপ। এই লুপটা দেখার পরেই হচ্ছে আমাদের আজকের লেকচার শেষ। তো লুপ কি করবে, লুপ ফ্র্যাগমেন্ট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট আ রিপিটেটিভ সিকোয়েন্স। অর্থাৎ আমরা জানি যে লুপের কাজটা কি, যখন একটা রিপিটেটিভ টাস্ক করতে হবে তখন হচ্ছে আমরা লুপ ইউজ করি। তো এখানে যেহেতু আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম, তার মানে আমাদের কোনো সিকোয়েন্স যখন রিপিট করতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা লুপ ইউজ করব। এবং আমরা যেটা করব যে লুপ কথাটা লিখবো, আগে যেখানে অল্ট বা ওপিটি লিখেছি সেখানে বক্সের মধ্যে হচ্ছে আমরা লুপ কথাটা লিখবো। এবং এখানে কিছু গার্ড কন্ডিশন থাকবে, যেটা আমাদের টপ লেফট কর্নার অফ দ্য ফ্রেম এটা থাকতে পারে। এবং এখানে আমাদের দুইটা স্পেশাল কন্ডিশন চাইলে হচ্ছে থাকতে পারে।
একটা কি আমরা যদি চাই যে কি করব, আমরা মিনিমাম ইটারেশন, ঠিক আছে, এটা আমরা ফিক্স করে দিতে পারি যে রিটেন অ্যাজ মিন ইন্ট ইকুয়াল টু দা নাম্বার, অর্থাৎ মিনিমাম ইটারেশন তুমি কত দিতে চাচ্ছ সেটা এইভাবে ফিক্স করে দিতে পারো। অ্যান্ড ম্যাক্সিমাম ইটারেশন এটা আমরা লিখবো হচ্ছে এইভাবে, ম্যাক্স ইন্ট ইকুয়াল টু দা নাম্বার, যে কতবার তুমি ম্যাক্সিমাম ইটারেশন চাচ্ছ এটা তুমি বলে দিতে পারো, ঠিক আছে। এখন এটার মানেটা কি, এই মিনিমাম ইটারেশনের মানে হচ্ছে যে লুপ হচ্ছে এর থেকে কম টাইম এক্সিকিউট করবে না, আর ম্যাক্সিমাম ইটারেশনের মানে হচ্ছে যে এর থেকে লুপ কখনোই এর থেকে বেশি কি করবে না, বেশি এক্সিকিউট করবে না, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের লুপ। সো লাস্ট একটা এক্সাম্পল দেখে আমরা শেষ করবো আজকে। সেখানে কি বলছে দেখো, আমাদের তিনটা অবজেক্ট আছে, একটা হচ্ছে ইউজার ইন্টারফেস, একটা হচ্ছে ডেটা কন্ট্রোল, এন্ড থার্ড ওয়ান ইজ ডেটা সোর্স। তাহলে ইউজার ইন্টারফেস থেকে দেখো কি করেছে, ইউজার ইন্টারফেস থেকে একটা অ্যারে রিকোয়েস্ট করেছে, ঠিক আছে, এটাকে আমরা বলছি রিকোয়েস্ট অ্যারে। মেথড আকারে লিখবো আমরা সবসময়, সিকোয়েন্স ডায়াগ্রামের অ্যারোর উপর যা যা লিখবো সবকিছু হচ্ছে আমরা মেথডের ফরম্যাটে লিখবো, যে আমরা একটা জাভার বা ওপি তে যেরকম মেথড লিখি সেইভাবে হচ্ছে লিখবো। রিকোয়েস্ট অ্যারে কাকে রিকোয়েস্ট করলো, ডেটা কন্ট্রোলকে। এবং যেহেতু এটা কি করেছে, যেহেতু এটা সিনক্রোনাস নাকি অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস মেসেজ দিয়েছে, অ্যাসিনক্রোনাস মেসেজ দেওয়ার মানে হচ্ছে সে রেসপন্সের জন্য ওয়েট করছে না, ঠিক আছে। এরপর ডেটা কন্ট্রোল কি করলো, ডেটা কন্ট্রোল ডেটা সোর্স কে হচ্ছে আবার একটা মেসেজ দিল, ঠিক আছে, রিকোয়েস্ট অ্যারে সাইজ। এটা সে কি পাঠিয়েছে, অ্যাসিনক্রোনাস মেসেজ হিসেবে পাঠিয়েছে, তার মানে হচ্ছে সে এটা রেসপন্স কি করে নাই, এক্সপেক্ট করবে না বা ওয়েট করবে না। এবং ডেটা সোর্স কি করেছে, কিছুক্ষণ পর এই অ্যারে সাইজটা ডেটা কন্ট্রোলকে রিটার্ন করেছে। সো এটা রিটার্ন মেসেজের সিম্বল, এই রিটার্ন মেসেজ হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে একটা লুপে চলে যাব, অর্থাৎ এই অ্যারে সাইজ যে আছে সেই প্রত্যেকটা সাইজের জন্য আমরা কি করব, সাইজ অনুযায়ী হচ্ছে আমাদের এলিমেন্ট একটা করে হচ্ছে রিকোয়েস্ট করবো এবং সেটাকে আমরা নিয়ে আসবো। সো এই কাজটা করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, একটা লুপ লিখতে হবে। সো আমরা এই বক্সটা ইউজ করব, যেটা বলেছিলাম যে ফ্র্যাগমেন্ট বলছিলাম এটাকে, লুপ ফ্র্যাগমেন্ট। এবং এটা যে লুপের কাজ করছে সেটার জন্য আমরা এখানে লুপ লিখবো, এবং লুপটা হচ্ছে এখানে এন টাইমস এক্সিকিউট করছে, সেজন্য এখানে আমরা এন লিখেছি, ঠিক আছে। তো তুমি এখানে এইভাবে আমরা এটা ভেঙে দিব। এখন এরপরে কি করতে হবে, এই ডেটা কন্ট্রোল প্রত্যেকবার কি করছে, একবার করে একটা করে আইটেম রিকোয়েস্ট করছে ডেটা সোর্সের কাছে, এবং সে কি করছে, সেই আইটেমটা ডেটা কন্ট্রোলকে ডেটা সোর্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইভাবে করে কতক্ষণ দিবে, যতক্ষণ পর্যন্ত না এই অ্যারে সাইজের পৌঁছায় বা এন টাইমস হচ্ছে লুপটা এক্সিকিউট করে, ততক্ষণ পর্যন্ত এই একটা একটা করে এলিমেন্ট বা আইটেম হচ্ছে নিয়ে আসছে ডেটা সোর্সের কাছ থেকে, কে আনছে, ডেটা কন্ট্রোল। এরপর যখন পুরো অ্যারেটা হচ্ছে এই লুপটা যখন শেষ হবে, তার মানে কি হয়েছে, যে আমাদের অ্যারেতে যেটা ছিল, অ্যারেতে যত এলিমেন্ট ছিল সবকিছু এখন ডেটা কন্ট্রোলের কাছে চলে আসছে, এবং ডেটা কন্ট্রোল কি করেছে, এই সেন্ড অ্যারে, অ্যারেটা হচ্ছে ইউজার ইন্টারফেসের কাছে রিটার্ন করে দিয়েছে সেন্ড অ্যারে এই মেসেজের থ্রুতে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল সিকোয়েন্স ডায়াগ্রাম। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে হচ্ছে আমরা শেষ করে দিতে পারি আজকে। So,